কৈলাস আদি হিমালয়ও হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর বুকে। কিন্তু সময় তো আর দাঁড়িয়ে থাকে না, সব ভালো কিছুরই একটা শেষ থাকে। দেখতে দেখতে চলে এলো সেই দিন, আজ 10ই অক্টোবর 2025, মানে আমাদের এবারের রোড ট্রিপের 9 নম্বর দিন, একই সঙ্গে ফেরার দিন। গত 8টা দিন খুব ঘটনাবহুল ছিল, চোখের পলকে পেরিয়েছে একের পর এক গল্প। আদি কৈলাস সোম পর্বত দেখে আমরা পা রেখেছিলাম দার্মা ভ্যালিতে, খুব কাছ থেকে দেখেছি পঞ্চচুল্লিকে। আজ সেই পঞ্চচুল্লিকেই বাই বলে ফেরার পালা। দার্মা ভ্যালিকে টাটা বলে রিট্রিট শুরু, মানে আর বেশিক্ষণ হিমালয়ের সঙ্গে আমরা নেই, জাস্ট আজকের রাতটা। আজ আমাদের জার্নিটা শেষ হবে পিথোরাগড়ে। চলো আমরা কি রুটে ফিরি সেটা দেখাবো তোমাদের। দার্মা থেকে ঘরে ফেরার জার্নিটা এবার আমাদের জন্য ছিল 3 দিনের। কুমায়ুন থেকে বাংলা ফেরার 1600 কিলোমিটারের যাত্রায় প্রথম রাতটা আমরা থেমেছিলাম পিথোরাগড়ে, আর পরের রাতটা উত্তরপ্রদেশে। এই পর্বে পাহাড় থেকে সমতলের ড্রাইভ তো থাকবেই, একই সঙ্গে দেখাবো পিথোরাগড়ের হোমস্টে আর কুমায়ুনের সবচেয়ে বড় শহরের দিন রাতের আশ্চর্য ছবি। তবে সেই জার্নির শুরুতেই যা হলো তাও এক গল্পই বটে। সমতলে রাস্তায় রাজনৈতিক মিটিং মিছিলে তো বহুবার আটকেছি, কিন্তু এবার দার্মা ছেড়ে এগোতে না এগোতেই আমাদের পথ আটকালো এই বিশাল বাহিনী। সামনে মিছিল, মহা মিছিল, একেবারে মহা মিছিল, যতদূর চোখ যায় ততদূর ওরাই। বাই বাই এইবার বাই, হ্যাঁ একদম, হ্যাঁ। অনেকক্ষণ পরে যাও বা রাস্তা পাওয়া গেল। নাগলিং পেরিয়ে কিছু দূর এগোতে না এগোতেই দেখি গাড়ি বিকল। না, আমাদের নয়, স্থানীয় একটা রুটের গাড়ি। আর সেখান থেকেই আলাপ হলো সুক্ষু দিদির সঙ্গে। এখানে পাহাড়ে ওদের জীবনযাত্রাটা এতটাই জটিল যে মাঝ রাস্তায় গাড়িতে কোনো সমস্যা হলে সবাই বিপদে পড়েন। নিশ্চয়ই আসার দিন মনে আছে আমরা বালিং পর্যন্ত মীরা দিদিকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমরা আবার রাস্তায় যেতে যেতে পেলাম একটা গাড়ি, বেশ ওখানে 12 জন মতো ছিলেন গাড়িটায়, 10-12 জন। তারা সব রাস্তায় এভাবে আটকে আছেন কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে। আমরা গাড়িতে বেশি জায়গা তো দিতে পারিনি, একজনকে নিতে পেরেছি। আমাদের এত লাগেজ, ক্যামেরা, ল্যাপটপ, তো একজনকে নিতে পেরেছি। তো সেই সুক্ষু দিদিকে আমরা ছাড়বো হচ্ছে দার থেকে পেরিয়ে আরেকটু গিয়ে, বেশি ডিস্টেন্স নয়, আমার মনে হয় 8 ঘন্টা 35 মিনিটও লাগবে না। তো এইভাবেই মানে যতটুকু করা যায় আর কি, হেল্প যদি হয় কারো, হেল্প আর কি। বালিং, নাগলিং, সেলা, উর্থিং, দেখতে দেখতে এই কদিনে দিব্যি মুখস্থ হয়ে গেছে দার্মা ভ্যালির সব মিষ্টি নামের গ্রামগুলো। আজ রোদ্দুর, নীল আকাশ, এই বেলা 12টার পরেও ঝকঝক করছে হিমালয়ের সব পিক। ফেরার পথেও দেখলাম রাস্তার কাজ চলছে জোর কদমে। তারই মধ্যে পর্যটকদের গাড়ির জন্য জায়গা ছাড়ছেন স্থানীয়রা। আর মাত্র কয়েকটা দিন, তারপর ওরাও নিচে নেমে যাবেন, আর গোটা উপত্যকাকে ঢেকে ফেলবে সাদা বরফের পুরু চাদর। দেখতে দেখতে দাঁড় চলে এলো। সুখু দিদি নেমে গেলেন। এদিকে যত এগোচ্ছি তাপমাত্রা বাড়ছে। কাঞ্চতি আসার আগেই জ্যাকেট গায়ে রাখা কঠিন। আর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমরা পেরোচ্ছি তাওয়া ঘাট। সামনে দেখা যাচ্ছে তাওয়া ঘাটের ব্রিজ। এই ব্রিজটাই কিন্তু একটা মার্ক করে দেয়
আমরা এই যে জায়গাটা থেকে পৌঁছবো ব্রিজের জাংশনে, এটাই বলতে পারো দারমা ভ্যালির সীমানা। আর উপাসটা আবার রাস্তা চলে গেল চলে গেলেই ব্যাস ভ্যালি। হ্যাঁ, মানে আমরা যেটা গেছিলাম এর আগে আদি কৈলাসের দিকে। আজ অবশ্য আমরা নামছি এবং আমরা পেরিয়ে যাব সোজা, আমরা যাব ধারচুলা। ধারচুলা এখান থেকে 18 কিলোমিটার। ধারচুলায় গিয়ে রিফুয়েল করে তারপর আমাদেরও খেতে হবে, সেটাও ইম্পর্টেন্ট। চলো টাটা টাটা। আদি কৈলাসের লেফট ওভার ফিউয়েল আর জেরিকেনে বয়ে আনা বাড়তি 10 লিটার পেট্রোলেই 3 দিন দিব্যি চলে গেল। এখান থেকে ধারচুলা বেশি দূরে নয়, শহর বড়জোর 18 কিলোমিটার, আর পাম্প আরও 4 কিলোমিটার দূরে, মানে 22 কিলোমিটার। তাই ধারচুলা পৌঁছেই আবার ট্যাঙ্ক ফুল করব, কারণ তারপর প্রায় 40 কিলোমিটার কোনো পাম্প পাবো না। তবে তার আগে নিজেদের পেট পুজোটাও করতে হবে। আমরা ধারচুলা আসার দিন দুপুরবেলা এরকমই ছিল, মাটন খেয়েছিলাম লাস্ট এই ট্রিপে। রাত্রে খাবার পাবো না মনে হচ্ছিল, সেই সময় এক জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কিছু আছে, বলতো শুধু মাটন আর রুটি আছে। রুটি একদম হাতে গরম টাটকা, আর মাটনটা অন্য গ্রহের, এই পৃথিবীর নয়। এমনিও কুমায়ুনি মাটন সত্যি খুব ভালো লাগে। ধারচুলা থেকে পিথোরাগড় মাত্র 96 কিলোমিটার, 3 ঘন্টার ড্রাইভ। কিন্তু জার্নিটা যে এত আরামের হবে ভাবিনি। আজ ভিজিবিলিটি এতটাই ভালো যে বাঁকে বাঁকে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে পঞ্চচুল্লি। বিকেলের রোদে একদম অন্যরকম লাগছে কুমায়ুনকে। আর এসব দেখতে দেখতে আমরা নামছি 9 নম্বর জাতীয় সড়কের আঁকাবাঁকা পাহাড়ি স্ট্রেচ ধরে। ঠিক সারদা নদীর পাশ দিয়ে রাস্তা, ওপারটা নেপাল। জলজীবী আসকোট বান্দরলিমা পেরিয়ে এগোচ্ছি কানালি চিনার দিকে। মাঝে মাঝে পেরোচ্ছি পাইন দেবদারুর জঙ্গল। ক্রমশ পাল্টে গেল দিগন্তের রং। শহর বড়জোর আর কয়েক কিলোমিটার, অন্ধকার হয়ে এসেছে। কিন্তু পাহাড়ে যেমন হয়, মোড় ঘুরলেই গেরুয়া দিগন্ত, আর দূর থেকে মিটমিট করে জ্বলছে আস্ত শহর। আমরা পৌঁছে গেছি পিথোরাগড়, আর পিথোরাগড়ে আমরা আছি উত্তরাঞ্চল হোমস্টেতে। এই উত্তরাঞ্চল হোমস্টেটা পুরো পিথোরাগড় শহরের থেকে একটু উঁচুতে, সেই কারণেই এটা আমরা বেছেছিলাম। তো আগে রুমটা দেখাই। 105 নম্বর রুমে আমরা আছি। এখানে ঢুকেই প্রথমে ডান দিকে যে জোনটা পড়ে সেটা হচ্ছে একটা টি টেবিল, তার সঙ্গে 2টো চেয়ার, আর এখানে একটা চা কফি বানানোর কোজি কর্নার, তার সঙ্গে যেমন অবশ্যই একটি ইলেকট্রিক কেটল, কিছু চা কফির স্যাশে, একটা জলের বোতল, এগুলো সব দেওয়া আছে। রুমটার কিন্তু মেঝের ফ্লোরিংটা কাঠের, ফলে এখানে এমনিও খুব ঠান্ডা নেই, তবে বেশ আরাম লাগছে। ঘরটা একদম কোজি খুব। এখানে আছে একটা ক্যাবিনেট, যেখানে টেলিভিশন আছে, যেটা আমাদের কোনো দরকার হয় না, তবে যাদের প্রয়োজন তারা অবশ্যই ব্যবহার করতে পারো। আর এইখানে হচ্ছে বিছানাটা, এটা একটা কিং সাইজ বেড, বেশ বড়, 2জন অ্যাডাল্ট বা 2জন অ্যাডাল্ট এবং সঙ্গে যদি বাচ্চা কেউ থাকে তাহলে তার জন্য যথেষ্ট। এই হোটেলটা থেকে পুরো শহরের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ঝলমল করছে পুরো শহরটা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রুমে ঢুকেই আমি চলে এসেছিলাম ডান দিকে। এবার আমরা যদি রুমের বাঁ দিকে যাই, তাহলে এখানে একটা মিরর সহ ক্যাবিনেট করা আছে। এই হচ্ছে মিরর, এর ভেতরেও ক্যাবিনেট আছে, নিচেও ড্রয়ার এবং ক্যাবিনেটের একটা বন্দোবস্ত আছে। ওয়াশরুমটা 2টো জোনে ভাগ করা,
শুরুতেই এই কমোড এবং এই এরিয়াটা বেসিন। এখানে ওরা একটা আই থিঙ্ক ডেন্টাল কিট, চিরুনি, সাবান মানে টয়লেট্রিজ যা যা প্রয়োজন সেগুলো দিয়েছে। গিজার আছে, এক্সস্ট আছে, আচ্ছা টাওয়েলের র্যাক আছে, সেখানে ওরা দুটো বড় টাওয়েল দিয়েছে। এটা বেদিং এরিয়া। বেদিং এরিয়াতে শাওয়ার আছে, এখানে মিক্সার আছে, ট্যাপ বালতি তো আছেই, তার সঙ্গে শ্যাম্পু, বডি লোশন এবং বডি ওয়াশ যেগুলো থাকে সেগুলো আছে। আচ্ছা এখানে একটা হ্যান্ড টাওয়েলও আছে যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কত খরচ পড়েছে, তোমরা কিভাবে বুক করতে পারো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নামে হোমস্টে হলেও এই উত্তরাঞ্চল হোমস্টেটা কিন্তু কোনো রিসর্টের থেকে কম যায় না। টিপটপ বন্দোবস্ত, খাওয়া দাওয়ার স্বাদও বেশ ভালো, রিজনেবল দাম। আমরা অনলাইনেই বুক করেছি, তবে তোমরা যদি পিথোরাগড় বেড়াতে এসে এখানে থাকতে চাও তাহলে সরাসরি যোগাযোগের জন্য ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। ঘটনাচক্রে আমরা এমন দিনে এসছি, আজ করবা চৌথের রাত, তাই শহর তো ঝকমক করছেই, পাল্লা দিয়ে ফাটছে বাজি। সত্যি বলতে কি, হিমালয়ের কোনো শহরের রাতের এই রূপ খুব কমই দেখেছি। আর দেখতে দেখতে বারবার ধারচুলার সেই রাতের ছবিটার কথাই মনে পড়ছে। তোমরা যদি আমাদের আদি কৈলাস সিরিজটা দেখে থাকো তাহলে ব্লগটার কথা নিশ্চয়ই মনে পড়ছে। আর যারা দেখোনি, পর্বটার লিংক এই ভিডিওর ডিসক্রিপশনেই পেয়ে যাবে। আজ 11ই অক্টোবর, এখন সকাল 8:40, আর এই হচ্ছে আমাদের জানলা দিয়ে উত্তরাঞ্চল হোমস্টের 105 নম্বর রুম থেকে পিথোরাগড় শহরের ভিউ। জাস্ট দেখো, আর একদম ডান দিকের কর্নারে উঁকি মারছে পঞ্চচূড়ি। এই হচ্ছে পুরো শহর। নিচে আবার ওদের অর্গানিক ফার্মিং হয়। আজকেও আকাশ নীল, তবে হালকা হালকা একটু মেঘ দেখা যাচ্ছে, দূরে ভেসে বেড়াচ্ছে। বেসিক্যালি স্নান হয়ে গেছে বিদিশার, এবং এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমার স্নান অবশ্য বাকি। তার আগে চলো তোমাদের একটু এই হোমস্টেটার কীরকম কি ব্যবস্থা সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 105 নম্বর রুম। এই ফ্লোরে জাস্ট রিসেপশনের এটা ঠিক ওপরের ফ্লোরটা, এখানে এরকম 1, 2, 3টে রুম আছে। আর এই হচ্ছে নিচে, খুব সুন্দর রোদ্দুর আসছে দেখো। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই চারপাশের সারাউন্ডিংটা অসম্ভব সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা। এখানে হচ্ছে 102, 103, 101। নমস্তে। আর এইটা হচ্ছে ওনাদের রিসেপশন, এখান দিয়ে ওদের মেন এন্ট্রি। কাল রাতে যখন আমরা এসছিলাম অন্ধকার ছিল, ফলে তোমাদের অত ভালো করে দেখানো হয়নি। মর্নিং। এই হচ্ছেন আঙ্কেল। দারুণ একটা প্রপার্টি, অসাধারণ। মানে তোমরা পিথোরাগড়ে এলে অবশ্যই এখানে থেকো। ওইখানে ওদের পার্কিংয়ের ব্যবস্থা, পুরোটা একদম গ্রিনারিতে ঘেরা, মানে পুরো মনে হবে তোমরা নেচারের মধ্যেই আছো। এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা। আঙ্কেল বলছিলেন যে ছাদ থেকে পঞ্চচল্লি দেখা যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি একদম সকালবেলা, আমি ভোরবেলা উঠে যখন একটা টাইম ল্যাপস নেব বলে ওখানে ক্যামেরা সেট করেছিলাম, তখন থেকে ভিউ দেখছিলাম। এটা হচ্ছে ওদের রুফটপ অংশ বলতে পারো। তার মধ্যে এইটা আবার কাভার্ড। ওদের এখানে এরকম একটা দুর্দান্ত রেস্তোরাঁ বা ডাইনিং যাই বলো না কেন সেটা আছে। এই দাদা কাল থেকে আমাদের সমস্ত কিছু খেয়াল রাখছেন। এই হচ্ছে ওপরে ওদের সিস্টেম, এরকম একটা শেড দেওয়া আছে। এখানেও তোমরা একটা বেশ গ্লাস হাউসের মধ্যে খাওয়া দাওয়া করতে পারো। আজকে আমরা এখানেই ব্রেকফাস্ট খাবো। আসুন আসুন, দেখুন ব্যবস্থা। এখানেও আমি তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। এখানে কিন্তু ওদের একটা ভেতরে এরকম সুন্দর ক্যাফে বা যাই বলো না কেন সেটাও খুব সুন্দর আছে। এখানেও কিন্তু বসে সন্ধেবেলাটা স্পেশালি দারুণ লাগবে। এখান থেকেও পিথোরাগড় শহরের
অসাধারণ ভিউ পাওয়া যায়। এই হচ্ছে পিথোরাগড় শহরের ভিউ এখান থেকে। এখানে একটা ওদের ছাদ, এই পাশে হচ্ছে পার্কিংটা, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে কালকে আমরা পিথোরাগড় শহর থেকে চরকি পাক খেতে খেতে পাহাড়ের ওপরে উঠে এসেছি, একটু শহর থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার ওপরে। আর বিদিশা আঙুল দিয়ে বারবার রুম থেকে একটু দেখা যাচ্ছে 3টে, এখান থেকে পুরো পঞ্চচল্লি দেখা যাচ্ছে। ওই এখান দেখো, থেকে আমরা নেমে এসেছি। আমরা ওইখান থেকে অত কাছে ছিলাম, সেখান থেকে। হ্যাঁ हम तो वहीं से आए। আর এই হচ্ছে ওদের অর্গানিক ফার্মিং। আগে আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের বাকিটা দেখাচ্ছি। ব্রেকফাস্টটা এত ভালো যে খাওয়ার আগে নয়, খেতে খেতে কিছুটা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। বাজে এখন 9:05। ঠিক উল্টো দিকে একটা বাচ্চাদের স্কুল আছে, একটু আগে ওদের ন্যাশনাল অ্যানথেম হলো, এখন একটা ছোট প্যারেড মতো হচ্ছে। এখন ওরা ক্লাসে যাচ্ছে লাইন দিয়ে সব। আর শনিবার তো মনে হয় বিভিন্ন হাউসের বিভিন্ন ট্র্যাক স্যুট পরেছে ওরা। Sports day বা ওই জাতীয় কিছু হতে পারে। লাগছে, লাল, হলুদ, ব্লু, সবুজ। বলে দেখি খাচ্ছি আলু পরোটা, যেখানে পুর বেশি আর পরোটার লেয়ারটা পাতলা। যেটা মেনশন করে দেওয়ার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের পরে আর কেউ এই পরোটা ভালো করে বানাতে পারে না। তো তার সঙ্গে ভামকি চাটনি, যেটা অবভিয়াসলি কুমায়ুন পেরিয়ে গেলে আর পাওয়া যায় না, একটা আমের আচার আছে, যেটা Awesome. ক্লাসিক আমের আচার, আর বাড়িতেও যেটা হয়। আর হালকা একটা বাড়িতে পাতা দই, which is beautiful. চলো এবার তোমাদের এই হোমস্টের একদম সব থেকে টপ ভিউটা সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে সব থেকে ওপরের ছাদ। এইখানে ওদের বাইরে থেকে লিফট হচ্ছে, যাতে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম তার পাশের অংশটাকে রেস্টুরেন্টে কনভার্ট করে দেওয়া যায়। আর এই হচ্ছে সেই ম্যাজিক্যাল ছাদটা যেটার কথা বলছিলাম। এই দেখো, এখান থেকে এই হচ্ছে পিথোরাগড় শহরের ভিউ। এখনো চাঁদ দেখা যাচ্ছে। ও আচ্ছা, ওইখানে তাকাও। আমি জানি না কতটা ভালো বুঝতে পারছো তোমরা, এখনও কিন্তু দূরে হালকা চাঁদ দেখা যাচ্ছে। বাজে এখন সকাল 9:30, ভাবো। আর ওইদিকে হচ্ছে পঞ্চচল্লি। তো যদি নেচারকে ভালোবাসো তাহলে পিথোরাগড়ে অবশ্যই আমাদের মতো ভুলটা করো না, মানে এক রাতে স্টে তারপরেই লাফিয়ে বেরিয়ে যাওয়া। এবারে অবশ্য আমাদের হাতে সময়ও ছিল না। ডেফিনেটলি অন্তত 2 রাত থাকার চেষ্টা করো। এখান থেকেও অনেক জায়গা ঘোরার আছে, পিথোরাগড় ফোর্ট আছে, আরও আশেপাশে প্রচুর স্পট আছে। আর এই ভিউয়ের কথা আর কি বলবো। 11ই অক্টোবর জার্নি শুরু হয়েছিল 2 তারিখ। আজকে জার্নির সেকেন্ড লাস্ট ডে, পাহাড় থেকে নেমে যাওয়ার দিন। এই সিরিজে তোমরাও শেষ ব্লগ দেখছো। তো চলো, আজকে জার্নিটা শুরু হচ্ছে পিথোরাগড় থেকে, সুন্দর একটা ব্রাইট সানি মর্নিং ডে। সকাল 10:23 আর আমরা এখন উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 9-এ। আমরা পিথোরাগড় থেকে আবার National Highway 9 for 26 kilometers. চেনা রুট ধরে লোহাঘাট, চম্পাওয়াত সব হয়ে সমতলে নেমে যাব। পিথোরাগড় থেকে লোহাঘাট মাত্র 58 কিলোমিটার, ঘন্টা দেড়েকের বেশি লাগে না। এদিকে NH9 এর কন্ডিশন বেশ ভালোই। আজও ফেরার পথে বেশ কয়েকবার পঞ্চচল্লি দেখতে পেলাম, শেষবার অ্যাবট মাউন্ট থেকে। কিন্তু থামার উপায় নেই, কারণ আজ আমাদের জার্নিটা বেশ লম্বা। বাজে ঠিক বেলা 12টা আর আমরা বেরোচ্ছি লোহাঘাট শহর।
লোহাঘাটের বাজারটা, মেন মার্কেট, এটা কিন্তু বিশাল বড় মার্কেট। তো সেই মার্কেটটা পেরোচ্ছি আমরা। আর এরপর চম্পাওয়াত পেরিয়ে, এখান থেকে আরো 13 কিলোমিটার হচ্ছে হ্যাঁ, তারপর স্ট্রেট আমরা নামবো টানাকপুর। বারোটা 23, মানে জাস্ট 20 মিনিট মতো লাগলো। চম্পাওয়াত ঢুকে গেছি কিছুক্ষণ হলো। তো লোহাঘাটের মতো চম্পাওয়াতও খুব খুব ছোট জায়গা তো নয়, বেশ বড় শহর, মার্কেটও খুব বড়। করবেটের গল্পের জন্য বিখ্যাত হয়ে যাওয়া হ্যাঁ, রাস্তায় বাঘের ছবি দেওয়া বোর্ড আছে। আর এইসব জায়গাতেও অনায়াসে একদিন থাকাই যায়। হ্যাঁ, প্রচুর সাইট সিইং স্পট আছে, প্রচুর ঘোরার জায়গা আশেপাশে। সামলাতাল, আরও সব অনেক জায়গা আছে যেগুলো মানে বেসিক্যালি লোহাঘাট এবং চম্পাওয়াতের সাইট সিইং স্পটগুলো খুব আইডেন্টিক্যাল, একটার থেকে আরেকটা ঘুরে নেওয়া যায়। হ্যাঁ, তো এই শহর পেরিয়ে যাচ্ছি। এবার দেখা যাক, সামনে রাস্তায় কাজ চলছিল এক দু জায়গায়, আদারওয়াইজ তো ক্লিয়ারই আছে। আজকে একটা শনিবার, তো অনেক সরকারি অফিসও বন্ধ, ব্যাংকও বন্ধ, ফাঁকার উপরই আছে। চম্পাওয়াত থেকে আমরা বেশ কয়েক কিলোমিটার এগিয়ে এসেছি, টানাকপুরের দিকে নামছি ন্যাশনাল হাইওয়ে 9 ধরে। আমরা যাওয়ার দিনও এই জায়গাটায় অনেকটা সময় গিয়েছিল। এখানে কিন্তু এই সোয়ালায় বেশ অনেকটা জায়গা জুড়ে, প্রায় 3.5-4 কিলোমিটার জায়গা জুড়ে বিভিন্ন বেন্ডে একটু ধসেছে। তো কন্টিনিউয়াস কাজও চলছে, দেখতেই পাচ্ছ পাশে সমস্ত সব এক্সকাভেটার, জেসিবি সব রাখা রয়েছে। তো সিঙ্গেল লেন করে গাড়ি পাস করানো হচ্ছে। আপাতত আমাদের টার্গেট এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যাওয়া। भैया यहाँ से टनकपुर के बीच में और कहीं पे ऐसा है? ना सर, बस बाकी क्लियर है। सही है। थैंक यू। সোয়ালা পেরোনোর পর আর কোনো প্যাচেই খারাপ রাস্তা পাইনি। এখান থেকে টানাকপুর আরও 50 কিলোমিটার, সোয়া 1 ঘন্টা লাগে। এবার আমরা ঠিক সেই রুটেই ফিরছি, সপ্তাহখানেক আগে যে রাস্তা দিয়ে এসেছিলাম। টার্গেট আজ রাতের মধ্যে যতটা এগিয়ে থাকা যায়। টেকনিক্যালি উত্তরাখণ্ডের পাহাড় পেরিয়ে সমতল টাচ করলাম। টানাকপুর এখান থেকে আর হার্ডলি 5 কিলোমিটার, আর সেটা পেরিয়ে একটু গেলেই এক্স্যাক্টলি। উত্তরপ্রদেশ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আরেকটা আপডেট, যারা কার এনথুজিয়াস্ট বা রোড ট্রিপ এনথুজিয়াস্ট তাদের জন্য, আমরা কিন্তু এবারে জিমনিতে উত্তরাখণ্ডের পাহাড়ে এসি তো চলেই না, পাহাড়ে লাগেই না সেই অর্থে দেখতে গেলে। আমরা পুরো স্ট্রেচটা মিলিয়ে গাড়ির মাইলেজ পেলাম এখনো অবধি, এই মুহূর্তে দেখিয়ে দাও, 13.8। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, 13.8। এর মধ্যে সব থেকে কম যে স্ট্রেচটায় আমাদের গাড়িকে কসরত করতে হয়েছে জিমনিকে, সেটা হচ্ছে ওম পর্বত ওঠার দিন। সর্বনিম্ন মাইলেজ নেমেছিল 11.9-এ, আর বাকি পাহাড়ে সব জায়গাতে অ্যাভারেজ আমরা এরকমই পেয়েছি, 13.5 বা তার একটু বেশি রাদার। এখন আমরা সমতল টাচ করলাম 13.8, এই মুহূর্তে 13.9। টানাকপুরের কাছেই লাঞ্চ সেরে সেদিন আমরা ধরেছিলাম পিলিভিটের রাস্তা। তারপর আবার পুরনপুর হয়ে নিয়েছিলাম 730 নম্বর জাতীয় সড়ক। গোলা গোকরণ, সীতাপুর, লখনৌ হয়ে সেই রাতে আমরা থেমেছিলাম জগদীশপুরের কাছে। আর পরদিন প্রায় 16 ঘন্টা ড্রাইভ করে ফিরেছিলাম 871 কিলোমিটার পথ। কেমন লাগলো এই পর্বটা? এই গোটা সিরিজে তোমার সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা?
অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী ভাবে এই চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো সে তো এতদিনে জেনেই গেছো। যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমার পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। আজ এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা গল্পে।